জ্বালানির সংকটে আজও পেট্রোল পাম্পগুলোতে ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গ্রাহক ভোগান্তি চরমে। কোনো পাম্প বন্ধ রয়েছে তেলের অভাবে। নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ, বগুড়া থেকে মাজেদুর রহমান এবং মাগুরা থেকে বিশ্বজিৎ বাপি। প্রথমেই যেতে চাই খালেদের কাছে। খালেদ, পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা জানাবেন? রাত্রে কুমিল্লায় প্রায় ৮০টি পেট্রোল পাম্প রয়েছে যেগুলো আসলে অনিয়মিত হয়ে পড়েছে। গ্রাহকরা এখান থেকে জ্বালানি তেল পাচ্ছে না এবং তা নিয়ে কিন্তু তীব্র মানুষের অভিযোগ, দুর্ভোগও বাড়ছে যে জ্বালানি না পাওয়ার কারণে। মানুষজন যানবাহন নিয়ে কিন্তু ওই পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে এবং পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা তেল পাচ্ছে না। আমি শহরের কুমিল্লার টমসন ব্রিজে একটি পেট্রোল পাম্পে আছি। এখানে কিছুক্ষণ আগেও প্রায় ২০০ শতাধিক মোটরসাইকেল ছিল। এখানে পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ এখানে তাদেরকে দেখিয়েছেন যে তাদের এখানে তেল শেষ হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু সেই ভিড়টা কমেছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে অপেক্ষমান অনেকেই ঘুরছেন যদি আবার তেল পাওয়া যায়। তো পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিভিন্ন পাম্পের মালিকদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন যে আসলে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। এখানে ডিপো থেকে যে তেলটা আসে সেটা হয়তোবা বিকেলে আসলে সন্ধ্যা রাত পর্যন্ত অথবা ভোরের মধ্যে এটা শেষ হয়ে যায়। যেই পরিমাণ চাহিদা তেলের তৈরি হয়েছে সেই পরিমাণ কিন্তু নাই। এদিকে একটু অভিযোগ রয়েছে যে অনেকে মোটরসাইকেলে অতিরিক্ত তেল নিয়ে বেশি সেগুলো মজুত করছেন, এরকম অভিযোগ রয়েছে এবং এগুলোর বিষয়ে প্রশাসনের আরও বেশি নজরদারি এবং অভিযান পরিচালনা করা প্রয়োজন, যেন অবৈধ মজুত করে এই সংকট সৃষ্টি করতে না পারে। এই তেলের সংকটের কারণে কিন্তু কুমিল্লার সেচ কাজেও বেশ বিঘ্নতার সৃষ্টি হচ্ছে এবং নদী পথে যেসব যানবাহন চলাচল করে, নৌকা এবং অন্যান্য যেসব যান চলে, সেগুলোতেও কিন্তু দুর্ভোগ এবং নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যেই ডিজেলের সংকটের কারণে অনেক জায়গাতে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে জানা গেছে। তবে কুমিল্লা শহরের যে পাম্পগুলোতে রয়েছে সেগুলোতে শহর এবং মহাসড়কের শহর কেন্দ্রিক যেগুলো রয়েছে সেগুলোতে ডিজেলের সংকট তেমন একটা নেই, কিন্তু অকটেন এবং পেট্রোলের তীব্র সংকট রয়েছে। তো মানুষজন অভিযোগ করছেন যে যেহেতু সীমান্ত জেলা, কোনো কারণে কি তেল পাচার হচ্ছে কিনা সে বিষয়ে আসলে আরও বেশি নজরদারি দিতে হবে, কারণ যেই পরিমাণ তেল কিন্তু এতদিন চলেছে সেই তেল স্বাভাবিক সরবরাহ থাকার পরও কেন সংকট সৃষ্টি হচ্ছে সে নিয়ে আসলে প্রশাসনকে কাজ করার অনুরোধ করছেন ভোক্তারা। তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রশাসন আসলে কাজ করা দরকার। আর এখানে যে তেল সংকট হচ্ছে তাতে কিন্তু এই যে পণ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লার নিমসারে যে খাদ্যদ্রব্য আসে, কাঁচা সবজি উত্তরাঞ্চল থেকে আসা যাওয়া করে এবং চট্টগ্রাম বন্দরেও কিন্তু পণ্যবাহী যানবাহন চলাচল করে, সেখানের চালকরা বলছেন যে এই যে সংকটটা, জ্বালানি সংকটের ফলে কিন্তু যানবাহনের ভাড়া বাড়ছে এবং সেটি যদি আরও বেশি সংকট তৈরি হয় এবং সেটি যদি না পাওয়া যায়, অনেকেই কিন্তু পাচ্ছেন না, পাম্পগুলোতে ঘুরছেন তেল পাচ্ছেন না এবং তার ফলে কিন্তু মানুষ যে অধিকতর মূল্যে পণ্য কিনতে হবে, কারণ যানবাহনের ভাড়া বাড়লে সেটির প্রভাব পড়বে ভোক্তাদের মধ্যে। তো এই অবস্থা চলতে থাকলে আসলে ভোক্তাদের মধ্যে দুর্ভোগভাবে যানবাহনের ভাড়াও বৃদ্ধি পেতে পারে। আমরা চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ। এখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ সাইফুল, এতক্ষণ থেকে যেটি আমরা জানলাম আপনার কাছে, এই জন্য ধন্যবাদ। আসলে বগুড়াতেও কিন্তু একই অবস্থা, গোটা দেশে আর কি, সারা দেশে যে অবস্থা তেলের যে সংকট সেটা কিন্তু বগুড়াতে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে পাম্পটিতে রয়েছে সেই পাম্পটিতেও একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাতে যে তেলগুলো আসছে, এখানে পেট্রোল আসছে ৩,০০০ লিটার এবং ডিজেল আসছে ৭,০০০ লিটার। সেই তেলগুলো কিন্তু এখন দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ যে তেলগুলো যখনই যে পাম্পে আসে না কেন সে পাম্প থেকেই কিন্তু তেলগুলো দেওয়া শুরু হয়ে যায়। আবার যখন তেল শেষ হয়ে যায় তখন কিন্তু সে পাম্পগুলো বন্ধ থাকে। অর্থাৎ ৪২টি জেলাতে যে ৪২টি পাম্প রয়েছে সে পাম্পগুলো কিন্তু পর্যায়ক্রমে একসাথে কিন্তু সবগুলো পাম্পে তেল আসে না। যে রেশনিং পদ্ধতিতে তেল আসে সেই তেলগুলো কিন্তু এখানে যে দেওয়া হয়, দেওয়ার পরে আবার যখন শেষ হয়ে যায় অন্য একটি পাম্পে যখন তেল আবার দেওয়া শুরু হয় তখন কিন্তু সে পাম্পে ভিড় জমায়। এইভাবে কিন্তু যারা গ্রাহক তারা
কিন্তু তেল সংগ্রহ করছে প্রায় যে যখন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে তখন থেকে কিন্তু যে সংকটটা দেখা দিয়েছে তখন থেকে কিন্তু অল্প অল্প করে তেল সংগ্রহ করছে। এবং এখানে যেটি বলা হচ্ছে যে মাঝে মাঝে তেল নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিনিষেধগুলো যেমন হেলমেট, কাগজ এগুলো রাখা বাধ্যকতা করা হয়েছে, আবার কখনো পরিচিত কাছে সেটা লাগছে না এভাবে। আর প্রত্যেকটা যে পাম্পে যে ট্যাগ অফিসার, সেই ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু তদারকি করছেন কোথাও যেন তেল কোনোভাবে যেন মিসইউজ না হয় কিংবা অন্যভাবে তেল যেন বিক্রি না হয় সেটি কিন্তু দেখাশোনা করছেন। এইভাবে কিন্তু যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া সেটা কিন্তু শুরু হয়েছে। আর এখানে ডিজেল কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ডিজেল প্রায় 1000 থেকে 2000 টাকা পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। আর যে মোটরসাইকেলে যে পেট্রোল সেটা কিন্তু 200 টাকা পেট্রোল দেওয়া হচ্ছে প্রত্যেকটা পাম্পে। আমি যে পাম্পটিতে রয়েছি সেটি হলো পদ্মা যে পরিবেশক সে পাম্পে রয়েছে। এইভাবে পদ্মা, মেঘনা, যমুনা তারা কিন্তু যে তেল পরিবেশন করছেন, সে তেল পরিবেশনের মাধ্যমে কিন্তু যে গ্রাহক সেবা সেটা কিন্তু নিশ্চিত আছে। একেবারে যে তেল পাওয়া যাচ্ছে না এমন না, তবে 42টা পাম্পের মধ্যে হয়তো দিনে কখনো পাওয়া যাচ্ছে যে 20টি থেকে 30টি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, আবার হয়তো পরের দিন অন্য পাম্পগুলো পাওয়া যাচ্ছে। এভাবে কিন্তু রেশনিং পদ্ধতিতে যে তেল যে দেওয়া সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আর এখানে যে তেলের অভাবে যে সমস্যাটা হচ্ছে সেটি হলো এই জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা জিনিসপত্রের দাম। যদি কাঁচা জিনিসগুলো যদি সহজে অন্য স্থানে যদি না দেওয়া যায় তাহলে হয়তো সেই জিনিসগুলোর দাম বেড়ে যায়, আবার কখনো কখনো কোথাও কোথাও কমে যায়। এইভাবে কিন্তু তেলের যে সংকট, সেই সংকটের কারণে যে দাম বাড়া সেটা কিন্তু হচ্ছে। বিশেষ করে এই তরকারি, এখানে যে সবজির দাম, সবজি মহাস্থানে কিন্তু সবচেয়ে বড় সবজি আড়ত রয়েছে, বাজার রয়েছে, সেই সবজিগুলো যায় দেশের বিভিন্ন স্থানে। আর এই তেল সংকটের কারণে এবং তেল না পাওয়ার কারণে কিন্তু কখনো কখনো যে ট্রাকের ভাড়া সেটা কিন্তু বেশি না হচ্ছে, ফলে যে জিনিসপত্রের ক্ষেত্রে সেই দামটি পড়ে যাচ্ছে গ্রাহকের উপর। যেমন তাছাড়া অন্য যে পণ্যগুলো, বিশেষ করে যে পণ্যগুলো ঢাকা থেকে আসে, বিভিন্ন কোম্পানির থেকে আসে, সেই কোম্পানির দাম বাড়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাগুলো কিন্তু লক্ষ্য করা গেছে। যেমন গতকাল যে সয়াবিন তেল, সে সয়াবিনের তেলের দাম কিন্তু এখানে 200 টাকা লিটারও কিন্তু দিতে চাচ্ছিল না। এরকম একটা অবস্থায় কিন্তু চলছে। যদি এই সংকটটা আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো যে ভোক্তাদের, বিশেষ করে পণ্য কেনা বেচার ক্ষেত্রে যে একটা নেতিবাচক প্রভাব সেটা কিন্তু পড়তে পারে বলে এখানে আশঙ্কা করছেন যে এখানকার গ্রাহক এবং আর এইভাবে কিন্তু তেলের যে সংকট এবং যে অবস্থা সেটা কিন্তু বিরাজবাস করছে। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী মাগুরাতে রয়েছেন বাপ্পি, তার কাছে যাচ্ছি, সেখানকার খবর আমরা জানবো বাপ্পির মাধ্যমে। মাজেদ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় পাট এবং যে সবজি উৎপাদনকারী যে একটা মাঠ, শ্রীপুর গোবিন্দপুর মাঠ। এটি শ্রীপুর উপজেলায় এটি সব থেকে বড় মাঠ। যে পাওয়ার টিলার এবং কৃষকরা কিন্তু তারা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছে, কিন্তু আজকে আমরা সকালবেলায় এসে যেটা দেখতে পাচ্ছি, গুটি কয়েক জন পাওয়ার টিলার দিয়ে চাষিরা তাদের যে চাষ সম্পাদন করছে। তাছাড়া যে অধিক মূল্যে তারা ট্রাক্টর ব্যবহার করে ভাড়া নিয়ে তাদের চাষ দিচ্ছে। তো আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে বর্তমান যে জ্বালানি সংকটের কারণে এবং যে তেল পেতে কৃষকদের যথেষ্ট কিন্তু বেগ পেতে হচ্ছে। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এবং তাদের পুরাটা দিন কিন্তু তেল আনার জন্য পুরাটা দিনই কিন্তু তাদের কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। তারপরে তারা কিন্তু সীমিত তেল পাচ্ছে, যে সীমিত তেল দিয়ে তারা কিন্তু তাদের যে জমির চাষ, সেই জমির চাষ কিন্তু শেষ করতে পারছে না। ফলে কি হচ্ছে যে তারা যে অধিক মূল্য দিয়ে ট্রাক্টর বাইরে থেকে ভাড়া করে জমি চাষ করছে এবং এতে কৃষকের যে পর্যায়ে খরচ বেশি হচ্ছে, যার কারণে কিন্তু এর প্রভাব পরবর্তীতে যে ফসল উৎপাদন শেষে কিন্তু পড়বে। এবং জেলা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, এই সংকট যদি অচিরেই যদি না কাটে তাহলে কিন্তু যে লক্ষ্যমাত্রা
পাট এবং সহ যে সবজিতে ছিল সেটি কিন্তু এই সংকট যদি অচিরেই যদি না কাটে তাহলে থেকে বেশি যে বিপাকে পড়েছে যে শহরগুলোতে যে পাম্পগুলোতে তারা বাইকাররা বিশেষ করে দীর্ঘ লাইন দিয়ে তারা মোটরসাইকেলে তেল নিচ্ছে এবং এই বাইকাররা যেটা জানাচ্ছে সামান্য তেল দিচ্ছে। জ্বালানি সংকটের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।